তাহলে আমরা মনে হয় শুরু করি। আজকে যেটা করব, প্রথম হয়তো আধা ঘন্টা আমি যে কন্টেন্ট রেডি করেছি টেবিল এবং ফিগার বিষয়ক, সেটা ধারাবাহিক একটা লেসন দেব। এরপরে ইন্ডিভিজুয়াল তোমাদের মুখ থেকে যেগুলো সমস্যা হয় টেবিল এবং ফিগার ম্যানেজ করতে, সেই প্রবলেমগুলো শুনবো এবং সেই সাথে সমস্যা ধরন অনুযায়ী সেটা নিয়ে সলিউশনের পথ খুঁজবো। তাহলে আমরা শুরু করি। এখন বাজে 7:37, অলমোস্ট 7 মিনিট লেট। কিছু লোক জয়েন করছে, মোটামুটি এখন 7 জন, আমরা 6 জন আমি বাদে। তাহলে বাকিরা আসলে অসুবিধা নেই, আমি অ্যাডমিট করব মিটিংয়ে। তাহলে যেটা আমাদের মূল বিষয়, আমরা টেবিল তো ব্যবহার করি আমাদের যে কোনো রিপোর্টে, টেকনিক্যাল রিপোর্ট হোক অথবা আরো 2 জন আসছে অ্যাডমিট অল। হ্যাঁ, তো এখন যেমন এখানে যদি আমি ধরি যে জাস্ট একটা সিম্পল টেবিল, যেখানে হয়তো বা এরকম আছে যে এমপ্লয়ি ডেটাবেস, সিরিয়াল নাম্বার, নেম, পজিশন, স্যালারি, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, রিমার্কস, সেটা যে কোনো তথ্য সমৃদ্ধ হতে পারে। জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আমি একটা সিম্পল একটা টেবিল এখানে এনেছি। তবে আমার মনে হয় যে একদম শুরু থেকে দেখায়, আমি সব টেবিলই এখান থেকে আউট করে দিচ্ছি, দিয়ে একদম কিভাবে আমি জাস্ট একটা টেবিল রেখে সেখান থেকে আমি কিভাবে অটো ক্যাপশন নিয়ে আসতে পারি সেখান থেকে শুরু করি। তাহলে প্রথমে একটা টেবিল রাখলাম, এটা সিম্পল কাট করে দিলাম। আচ্ছা, তো এই টেবিলে যেমন এইটার ক্ষেত্রে আমি ক্যাপশনটাও তুলে দিলাম। এটা শুধু রাখতেছি টেক্সটের জন্য, যাতে আমি টেক্সটগুলো কপি করতে পারি। আমি একটা জাস্ট ফ্রেশ টেবিল নিয়ে আসবো ইনসার্ট থেকে। এটা তো খুব সহজ, ইনসার্টে গেলাম, টেবিল থেকে আমি পরবর্তীতে তো রো কলাম অ্যাড করতেই পারবো। তারপরে আমি যদি আগে থেকে জানা থাকে আমার কয়টা দরকার কলাম বা রো, সে অনুযায়ী এখান থেকে আমি শর্টকাট টেবিল ইনসার্ট করতে পারি। যেমন আমার নিচের এক্সাম্পল টেবিলে কয়টা কলাম আছে? 3 3 6টা। তাহলে একইভাবে আমি ধরে নিলাম ইনিশিয়ালি 6টা কলামে নিয়ে আসি, আর কিছু রো নিলাম। এখানে যেটা হয়, অনেকের ক্ষেত্রে টেবিলে টেক্সট নিয়ে ঝামেলা হয়। দেখা গেল যে কপি করেছি কোনো জায়গা থেকে, সেই টেক্সটটা মানে এভাবে এন্টার পড়ে আছে, এই লেখাটা লিখছি নিচের থেকে আর উপরে উঠে না, হয়তো এটা একটা উপরে একটা নিচে, মানে এগুলোকে ম্যানেজ করে দেখা যায় এখান থেকে আমি পিছনে এরকম ব্যাক স্পেস চাপলেও ওটা কাজ করে না, এ ধরনের সমস্যা হয়। তো এগুলো কমন বিষয়। তারপরেও এখানে আমি দেখাই যে যে ম্যানুয়ালি কিভাবে আমি একদম সিমিলার রো এর উইথ মেনটেন করতে পারি, অথবা আমার যেমন প্রথম সারির এই টেক্সটটা আমার বোল্ড করে থাকি নরমালি, বা মিডিল ইন্ডেন্টে নিই, তো সেই জিনিসগুলো কিভাবে হবে দেখাই দিচ্ছি। সো এটা আমি যদি ফর এক্সাম্পল এটাই নিই, টেক্সট এখান থেকে এটার জন্য রাখছি, এটা কপি করে জাস্ট আমি পেস্ট করে দিলাম। এই যে যেমন এখানে ডাবল লাইন আসলো, যার কারণে এখানে অটোমেটিক্যালি উইথটা অনেক বেড়ে গেছে প্রথম হেডারে। তো এটা তো ম্যানুয়ালি আমরা করতেই পারি। তো এখন যেমন আমি এটাকে বোল্ড চাই এবং পরবর্তীতে যে কোনো টেবিলে আমি বোল্ড চাই, তো সেটা করার জন্য যেটা করতে হবে, আমি চাইলে এখানে একটা টেবিলের এই যে হেডিং স্টাইল থেকে, টেবিলের জন্য আমি এখানে একটা স্টাইল ডিফাইন করতে পারি। যেমন আমি এখানে করেছি
বুক টাইটেল কোথায় রাখলাম? আচ্ছা এই যে টাইটেল, জাস্ট এ মিনিট। নো নো স্পেসিং টেবিল হেডিং, এই যে আমি একটা এখানে টেবিল হেডিং হিসাবে বানিয়ে রাখছি। কতদিনে তো যারা হেডিং বিষয়ে ক্লাসে ছিল, ফার্স্ট ক্লাসে, তাদের এটা জানার কথা যে এটা কিভাবে মডিফাই করতে হয়। তো যেহেতু আমার এটা করা আছে যে টেবিল, যেমন এখান থেকে আমি দেখে নিলাম যে নো স্পেসিং, যে এই অপশনটা, এই হেডিংটা এখানে যে নো স্পেসিং, ওটাকে টেবিল হেডিং দিয়ে আমি ডিফাইন করে রাখছি। তো আমার যেটা কাজ হলো যে আমি জাস্ট টেবিল হেডিং এই নো স্পেসিং এ জাস্ট সিলেক্ট করে দিলাম, তাহলে আমার কিন্তু সবগুলো অটোমেটিক্যালি মিডিল ইনেটে বসে গেল এবং সবগুলো বোল্ড হয়ে গেল। তো এটা তো মডিফায়ার আরেকবার একটু দেখাই নেই, যেমন আমি মডিফাইটা কিভাবে করতে পারি। যেমন ওখানে রাইট বাটন ক্লিক করে মডিফাই গেলে এখান থেকে আমি ফন্টের ইভেন একই স্টাইলে রাখি, সে টাইম রোমান 12, এগুলো যা যা দরকার বোল্ড, এগুলো সেট করে নিলাম। নিয়ে এখান থেকে আমি আরো সেট করতে পারবো, যেমন স্পেসিং ছাড়ার বিষয়ে। যেমন এখানে কিন্তু টেক্সটের মাপে একদম বর্ডারটা আছে, এগুলো ম্যানুয়ালি চেঞ্জ করা যায়। আবার এখানে আমি চাইলে কিছু জায়গা আগে পরে ছেড়ে দিতে পারবো। যদি সেটা হয় তাহলে কি হবে, তখন আমার এই লেখার অটোমেটিক্যালি এরকম হবে। এই যে যেমন এখানে চেপে আছে, আচ্ছা এটা দুটাই একই স্টাইল, যে কারণে একসাথে চেঞ্জ হয়ে গেল। তো এখন অটোমেটিক্যালি আমি চাইলেও এন্টার চেপে নিচে আসতে পারবো না, বা উপরে যে ফাঁকা জায়গাটা দেখাচ্ছে সেটাকে কিন্তু কমাতে পারবো না। আমি এই যে ম্যানুয়ালি এই টেবিলটা কিভাবে চাপলেও, যেমন এরকম আমরা ম্যানুয়ালি মাউস চেপে দিয়ে এভাবে উঠানোর চেষ্টা করছি, তবুও উঠতেছে না, তাই না? তো কারণ হলো ওই যে আমি ওখানে মডিফাই করে যে ওই প্যারাগ্রাফে আমি বলেছি যে আগে পরে জায়গা ছাড়তে। তো এরকম যেমন আগে থেকে যদি একটা টেবিল থেকে থাকে, আমি যদি এই জিনিসটা না জানি, তাহলে হাজার চেষ্টা করলেও এরকম মোটা বা একটা বেকআপটা উইতে থাকবে, সেটা আমি আর চেঞ্জ করতে পারবো না। তো এটা গেলে আমি টেস্টে গেলে একমাত্র ওখানে গেলেই পাবো। যেমন এই যে 8, এটাকে যদি 0 করে দিই আর এখানে সিঙ্গেল লাইন করে দিই, তবে ব্যাক করবে আবার একদম সিঙ্গেল লাইনে। সরি, আমার এটাতে করার কথা ছিল, আমি করেছি অন্য এক জায়গায় মডিফাই। আচ্ছা তাহলে আমি ওই একই জিনিস করব, জাস্ট এখানে প্যারাগ্রাফ, এই যে এইটাতে করার দরকার ছিল, আমি অন্য এক জায়গায় করে ফেলছি। ওকে, সিঙ্গেল, ওকে। তাহলে এখন আর কোনো ডিফারেন্স নাই, এই প্রত্যেকটারই উইথ একই রকম, এবং আগে পেছনে ওরকম কোনো গ্যাপ নাই, সবগুলো কিন্তু মাঝখানে অটোমেটিক্যালি আছে। এরপরে যেগুলো বাকি টেস্ট, সেগুলোকে আমি নরমালি ডিফাইন করবো। যে নরমাল তো আছে, যেটা হলো নরমালি বডিতে থাকে, যে টেক্সট নরমালি আমরা ইউজ করি, তো নরমাল হিসেবে তো একটা আছেই। তো বাকিগুলোকে আমরা নরমালে ডিফাইন করি। তাহলে এখানে সাপোজ আচ্ছা, সিরিয়াল নাম্বারটা আমি পরে নিই, এইগুলোর এই বাকি টেস্টগুলো নিই। যে ধরে নিলাম এরকম ডাটা আছে, আমি এখানে পেস্ট করলাম, এইটাকে সিঙ্গেল লাইনে নিলাম। আর আমরা সিরিয়াল নাম্বারটাও জানি যে সরাসরি এখান থেকে দেওয়া যাবে, কিন্তু যেমন এখানে দুরকম হয়ে গেছে না, যেমন প্রথমে 1 আছে, এখানে 2 3 পুরো আলাদা লাইনে দেখাচ্ছে। সরি, লিস্ট, আচ্ছা এবার আসছে, কিন্তু প্রথমটাতে ঝামেলা হচ্ছে কেন? ওকে, আর একবার আমরা যাই, এগুলো আগে ফার্স্ট নরমালে থাকুক সব টেক্সট। হ্যাঁ এবার ঠিক আছে, ওইটা 2 ধরনের স্টাইল ছিল, এই কারণে আসছিল না। তো আচ্ছা, এইভাবে নিলে এটা যদি ম্যানুয়ালি সরে যেয়ে থাকে, এটা নরমালি এইভাবে জাস্ট একসাথে ক্লিক করলে ঠিক মিডল বরাবর নিয়ে আসা যাবে। আর এরপরে বাকি ইনফরমেশন, এটা তো টেবিল যত বাড়বে, যত তথ্য থাকবে, তত আমরা তো বাকি ইনফরমেশন গুলো তো আমরা জানি যে টেবিল যত বড় হবে, আমরা জাস্ট কার্সারটা যেখানে রেখেই আমি বাড়াতে পারি, অথবা
এগুলো খুবই সিম্পল থিংস, এগুলো অনেকেই জানে, হয়তো বা মনে হচ্ছে যে এটা এমন কি। আর ইনসার্টে গেলে আমরা জানি যতগুলো রো সিলেক্ট করব সেই অনুযায়ী ইনসার্ট থেকে আমার অ্যাবাভ বা বিলো যে কটা চাই সেই অনুযায়ী আসবে। যেমন 2টা সিলেক্ট করেছিলাম, যেন 2টার নিচে আসলো, 4টা করলে আবার 4টা আসবে, এভাবে অ্যাডিশনাল রো নিয়ে আসা যাবে। তো অটোমেটিক সিরিয়ালটাও ওখানে আমরা করে দিয়েছি, বাকিটা আমি একসাথে সেইভাবে ডাটাগুলো পুট করলাম। এরপরে যেটা হবে, মেন ইন্টারেস্ট যেটাতে আমি হাইলাইট করতে চাচ্ছি আজকে, সেটা হলো যে আমার ক্যাপশন, প্রত্যেকটা টেবিলের একটা তো ক্যাপশন লাগে, তাই না? ওটা যে অটোমেটিক্যালি মেনটেন করা যায়, এটা একটা বিশাল অ্যাডভান্টেজ ম্যানুয়ালি করার চাইতে। কারণ এটা তো কোন পেজে আছে এগুলো বারবার যদি ম্যানুয়ালি আমরা কাজটা করতে চাই তাহলে অনেক বোরিং, এবং একটা রিপোর্ট করতে গেলে বারবার এগুলো চেঞ্জ হবে। আর ম্যানুয়ালি করতে গেলেই সেটা ভুল হবে, বা হয়তো একটা জায়গায় ভুল করে পেজ নাম্বারটা আপডেট করা হয়নি, এরকম ঘটনা ঘটবে। তো এখানে গেলে সহজ নিয়ম হলো টেবিলটাকে জাস্ট সিলেক্ট করে রেফারেন্সে যাব, যে এই মেনুতে ক্লিক করলে আমি একটা ইন্টারফেস পাবো। এখান থেকে আমি ইনসার্ট ক্যাপশনে যাব। ইনসার্ট ক্যাপশনে গেলে এটা যে টেবিল সে কিন্তু অটোমেটিক্যালি বুঝে ফেলছে, এই জন্য বাই ডিফল্ট এখানে টেবিলই চলে আসছে। টেবিল হলে নর্মালি আমরা কি করি, উপর দিকে চাই, তাই না? অ্যাবাভ সিলেক্টেড আইটেম, এটা কিন্তু ম্যানুয়ালি চাইলে বিলো না যাবে, কিন্তু নর্মালি তো আমরা নিব না। টেবিলে তো সবসময় হেডিং ক্যাপশন তো উপরেই থাকবে, এটা বাই ডিফল্টই চলে আসছে। ইচ্ছা করলে আমি এক্সক্লুড লেবেল ফ্রম ক্যাপশন, তার মানে ওই যে টেবিল নামটা যে আমি যদি ওটা না চাই, ওটা তো লেবেল বলে, আর এরপরে তো ওটা নাম্বার, তো এটা আমার এক্সক্লুড করব না, কারণ আমার টেবিল তো থাকতে হবে সাথে। এই টেবিলে যে টেক্সটটা এখানে থাকতে হবে, এটা চাইলে বাদ দিতে হবে, পারা যাবে, অথবা রাখা যাবে। আরেকটা জিনিস যেটা হলো নাম্বারিং। নাম্বারিং এখানে যে যদি আমি ইনক্লুড চ্যাপ্টার নাম্বার দিই তবেই শুধু এই যে 1.1 আসবে, কারণ বাই ডিফল্ট এই সফটওয়্যার, সরি, এটা ধরে নিচ্ছে যে আমরা চ্যাপ্টার 1-এ আছি, বিকজ অফ এর আগে আমাদের যে টেক্সট আছে উপরে, অর্থাৎ আমি দেখে আসি, এই যে লিস্ট অফ টেবিলস, এটাকে বাই ডিফল্টে হেডিং এ যদি যাই, হোমে এই নরমাল থেকে, তাহলে এটাকে প্রথমে তো শুরুর টেবিল হিসাবে সেটা প্রথম চ্যাপ্টারের আন্ডারে আসছে, এই জন্য সে 1.1 বাই ডিফল্ট ধরে নিচ্ছে। যদি আমরা পরবর্তীতে হেডিং ফলো করে চ্যাপ্টার 2 বানাই, তাহলে চ্যাপ্টার 2 তে যেটা প্রথম টেবিল হবে সেটা অটোমেটিক্যালি 2.1 হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে এটা দেখি। যেমন হেডিং 1 আমরা একটা সহজে দেখাইনি, চ্যাপ্টার 1, তারপরে আমি দেখে গেল যে এখন আর এটার দরকার নাই, আমি এটা আউট করে দিলাম, দিয়ে এটা ধরলাম এটা চ্যাপ্টার 2। ঠিক আছে, এটা দেখা গেল যে হেডিং 1। এখন আমি যে নাম্বারিং এর গতদিন আমরা দেখাইছিলাম যেটাকে সিলেক্ট করতে হবে, তাহলে অটোমেটিক্যালি সে ধরে নেবে এটাকে 1। তখন এখন আমি ডিফাইন তো করলাম, এখন 2বার তো 1 হয়ে যাচ্ছে। আমি এটা বামের নাম্বারটাকে ডিলিট করে দিলাম, যদিও নাম্বারটা ডিলিট হয়ে গেল, কিন্তু সফটওয়্যার কিন্তু অটোমেটিক ধরে নিল যে ওইটা 1, এর আন্ডারে যত কিছু আসবে এটা অটোমেটিক 2.1। তো আমরা একটা উদাহরণ আমরা এখনই দেখব, তার আগে এইটার ক্যাপশনটা আগে নিয়ে আসি। রেফারেন্সে গেলাম, ক্যাপশনে গেলাম, এই যে টেবিল 1.1 এটা তো আসবেই অটোমেটিক্যালি, প্রথম যেহেতু নিলাম, তো ধরে নিলাম ওকে, বুঝতে পারছি। হেডিং 1 এখন শুড বি, এটা ঠিক হবে। হ্যাঁ, সরি, এখানে যেটা করতে হবে, এই নাম্বারিংটা ডিলিট করে দিলে ওটা আর ফলো করবে না, সুতরাং আমার এটা রাখতে হবে। এটার আরো অ্যাডভান্স লেভেলের কমান্ড আছে, যেমন আমি যেহেতু 1 এখানে অটোমেটিক আসছে ফিল্ডে, সেটাও ডিলিট করা যাবে, বাট আমি অত গভীরে যাব না, জাস্ট এটা বুঝাই। রিপোর্ট থাকলে তো অবশ্যই আমি, যেমন ইন্ট্রোডাকশন চ্যাপ্টার যদি হয় তাহলে তো ওখানে অবশ্যই 1 থাকবেই। হয়তো এখানে একটা চ্যাপ্টার নিলাম মানে হেডিং ডিফাইন না করেই, তারপরেও যে আমি ইন্ট্রোডাকশন শুরু করি তাহলে তো 1 থেকে শুরু হবে। তারপর হয়তো বা সেকেন্ড চ্যাপ্টার যখন যাব তখন ওইখানে যে প্রথম প্যারাগ্রাফটা শুরু হবে তার আগে তো একটা নাম্বার থাকবে, অটোমেটিক্যালি 1 বা 2 এরকম হবে। তো যেমন এটার ক্ষেত্রে আমরা এই নাম্বারটা নিয়ে আসি, তাহলে ওটা দেখতে পাবো আমরা, এই যে যেমন 1.1 আসলো। তো এখন
এটা ধরলাম এমপ্লয়ি ডাটাবেস। আমি এটাকে যেমন এটা বাই ডিফল্ট ওই যে ইটালিক এবং ব্লু টেক্সট আসছিল, কারণ এটা টেবিল ক্যাপশনের ওই ফরম্যাটে এটা ডিজাইন করা আছে। আমি ওটা বাদ দিয়ে আমার ফরম্যাটে মানে নর্মাল করে দিলাম। এখন যদি ওয়ান এটা ভালো না লাগে কারো, এটা একদিকে সুবিধা আছে, এক থেকে টেবিল শুরু করলে হবে কি, যদি একটা রিপোর্ট অনেক বড় হয় 100 পেজের রিপোর্ট, তাহলে অনেকগুলো যদি টেবিল লাগে, তাহলে 10-এর পর যখন টেবিলের নাম্বার আসবে 11-12 এইভাবে 20-30, এই জিনিসটা ভালো হবে না। যদি আমি চ্যাপ্টার ওয়াইজ টেবিলগুলো ভাগ করি, তাহলে প্রথমত বোঝা যাবে যে এটা হলো 1.1 মানে চ্যাপ্টার 1 এর মধ্যে নাম্বার 1 টেবিল। 2.1 যখন আমি দেখবো তখন বুঝে ফেলবো যে এটা দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম টেবিল। তাহলে সবসময় একটা চ্যাপ্টারে কতটা টেবিল আর থাকবে, 9-10টা বা বিলো 10, তাহলে দেখা গেল যে সিঙ্গেল ডিজিটে থাকলো, সেটা দেখতে ভালো লাগবে। তো সেই কাজের জন্য আমরা এই 1.1 এই ফরম্যাটে দিলে ঠিক আছে। আবার যদি মনে হয় না এরকম ভালো লাগছে না, 1 দিয়ে করব, তাহলে আমরা ইজিলি ওটা করতে পারবো। যেমন আবারও যাই রেফারেন্স, এইটাকে জাস্ট আমি এডিট করব, আপডেট ফিল্ড, এডিট ফিল্ড, এখানে যদি না, এখানে গেলে এটা জটিল হয়ে যাবে, আমি সহজে যাই। এটা আমি এই পোরশনটুকু আমি ডিলিটই করে দিলাম। এটা তো আমি হাতে টাইপ করেছি। ইনসার্ট ক্যাপশন, এখানে যেটা চাচ্ছি এই নাম্বারিং এ যে আমি এটা ক্লিক করে দেবো, ইনক্লুড চ্যাপ্টার নাম্বারটা বাদ, তাহলে আর ঝামেলা নাই। এখন এই যে টেবিল 1, আমার মনে হয় যে এটাই সবাই চায় নর্মালি, এরকমই হয়তো মনে মনে চাচ্ছি যে না ওই 1.1 ভালো লাগছে না, সেই জন্য আমি বিষয়টাকে 1 করে দিলাম। এখন যেটা হলো নর্মাল মাঝখানে গেল, এটা যেমন টাইম নিউ রোমান যদি চাই এই নর্মালটাকে মডিফাই করে দিই, তাছাড়া টেক্সট আবার আলাদা লাগছে দেখতে, এবং এটা 12 করে দিই মিনিমাম। ব্যাস। আরেকটা জিনিস হলো টেবিল নর্মালি আমরা যেমন চাই যে এটাকে বোল্ড করে থাকুক। আচ্ছা, তাহলে এমপ্লয়ি ডেটাবেস, এই টেবিলটা হলো, এখানে এই নাম্বারটা কিন্তু নর্মালি আসে না, এটা ওই যে ফিল্ড হয়ে আসে অটোমেটিক্যালি। এটার কারণেই এটা অটোমেটিক্যালি নাম্বারগুলো বাড়তে থাকবে। যেমন আমরা দেখি এই টেবিলটাকে চ্যাপ্টার 2 তে কপি করে নিয়ে যাই, বা অনেকবার কপি করি, দেখা গেল যে চ্যাপ্টার 2 তে কপি করে আগে এটা বোঝাই যে ওটা 2.1 আসে কিনা। যেমন আমি যদি ওটাতে ফেরত যাই আবার, রেফারেন্স, এই যে ক্যাপশনে যে যদি এটাকে আবার ঠিক করে দিই, নাম্বারিং এটাকে দিয়ে দিই, এই যে 2.21, এবং কিন্তু এটা অটো আপডেট হয়ে গেছে, অর্থাৎ এটা তো নতুন নিয়ে আসার দরকার ছিল না। তাহলে এই যে এটা 2.1, এটা যেহেতু আপডেট ম্যানুয়ালি করতে হবে 1.1, এটা 2.2 হয়েছে, এই যে চ্যাপ্টারের 2 কারণে এটা কিন্তু সরি, এটা হবে 2.1, জাস্ট এ মিনিট, আপডেট, হ্যাঁ, কারণ এখানে যে আগে একটা ছিল এই কারণে এটা সিরিয়ালে 2 হয়ে গেছে। আসলে কিন্তু এইটা চ্যাপ্টার 1 এর একটা টেবিল, আবার চ্যাপ্টার 2 তে শুরু হয়েছে, এটা প্রথম টেবিল, এই জন্য 2.1। তো যাক, এটা যেহেতু আমরা চাচ্ছি না, সুতরাং আমি আবার ওটাকে অফ করে আসি, তাহলে 1-2 থাকবে। ওকে, সুতরাং এটা আমাদের টার্গেট। এখানে আমি যেটা করছি আপডেট ফিল্ড, তাহলে আবারও সে 1 আর 2 হয়ে থাকবে। হ্যাঁ, তো তাহলে এখন যেটা হলো টেবিলটা অটো তো হয়ে গেল। এখন এটার যে অ্যাডভান্টেজটা, আমি এটাকে অনেকগুলো, এখন আমি চ্যাপ্টার এটা ঝামেলা না রাখি, যেহেতু আমরা 1.1 ওই পদ্ধতিতে যাচ্ছি না, এখন আমি এটাকে অনেকবার কপি করব। ধরে নিলাম যে আমার অনেক জায়গায় টেবিল দরকার, একবার একটা টেবিল স্ট্যান্ডার্ড মানের হয়ে গেলে, মানে সব সেটিং ঠিক করে দিলে আমার আর তৈরি করার দরকার নাই, কারণ আমি তো জাস্ট শুধু কপি পেস্ট করব। আর এই টেবিলের ভেতরে হয়তো বা কোনো কলাম আমার হয়তো এখানে সেই কলামটা লাগবে না, সুতরাং আমি জাস্ট ডিলিট কলাম করে দেব। আবার এখান থেকে হয়তো টেবিলের এটাকে ধরে নিলাম যে কি বলবো, ডিউটি রোস্টার, এভাবে আলাদা আলাদা জাস্ট শুধু হেডিং চেঞ্জ হয়ে যাবে আর এই ডাটাগুলো চেঞ্জ হবে।
বাকি তো কলাম আমি নিশ্চয়ই একই ফরম্যাটেই চাবো, আর এটাকে হয়তো আমি মিডিল ইন্ডেটে রাখতে চাবো, তাহলে এই মাঝখানে চলে আসলো। এইভাবে করে আমি কলামগুলোকে অনেকগুলো কলাম বানাইনি। এখন আপাতত জাস্ট কপি পেস্ট করতেছি, কিন্তু আমার প্রয়োজন অনুসারে আমি কলামগুলোকে হ্যাং হয়ে গেল কেন, জাস্ট এ মিনিট, সেভিং, অটো সেভিং হচ্ছে সেভড। কার্সার কাজ করছে না, হ্যাঁ এবার হয়েছে। তাহলে এখন যেটা হলো, আমি অনেকগুলো টেবিল জাস্ট একের পর এক কপি পেস্ট করে দিলাম। এটা কিন্তু আমার গোটা রিপোর্ট জুড়ে হচ্ছে, আমার তো এক জায়গায় লাগছে না অরিজিনালি, তাই না? এখন যেটা হলো যে আমি টেবিলগুলো অনেকগুলো হলো, এখন আমি এইগুলোকে আপডেট করব। আপডেটের করার পদ্ধতি খুবই সিম্পল। এই সিলেক্ট টোটাল কন্ট্রোল এ দিয়ে আমি জাস্ট রাইট বাটনে ক্লিক করে আপডেট ফিল্ড যদি করি, এন্টায়ার টেবিল এখানে যদি করি, তাহলে এই যে অটোমেটিক্যালি টোটাল যতগুলো টেবিল আছে আমার রিপোর্টে, এই সবগুলো যে এক থেকে শুরু হয়েছে, ওই যে কপি করলেও এই 1 2 3 সিরিয়াল নাম্বারটা আমার ম্যানুয়ালি করা লাগেনি। যেমন আমরা এই সিরিয়াল নাম্বারটা এখানে আমরা অটোমেটিক এখান থেকে নাম্বারিংটা পাই, কিছুটা ওইরকম হয়ে গেল অটোমেটিক 4 5 6। এখন যতগুলো গোটা রিপোর্ট জুড়ে আমার টেবিল আছে, তার সিরিয়াল নাম্বার আমার আর আলাদাভাবে করা লাগলো না। শুধু এখন আমার যে কাজ, প্রত্যেকটা টাইটেল চেঞ্জ করা, ভেতরের রো কলাম কয়টা লাগবে না লাগবে সেই অনুযায়ী। এখানে হেডিংও কিন্তু আর ঝামেলা থাকলো না, কারণ আমরা হেডিংটা ডিফাইন করে নিছি, যার কারণে এটা বোল্ড এবং মিডিল এন্ডেটে ওটা থেকে যাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা দরকার, আচ্ছা লিস্ট অফ টেবিল এটা আমি আউট করে দিই, কারণ প্রথম থেকে যেহেতু দেখাচ্ছি। তাহলে এখন যেটা হলো, সরি এটাকে আউট করে দিই, ধরলাম এখানে নাই, আমি এটাকে টাইপ করছি লিস্ট অফ টেবিলস, এখানে আমার লাগবে। এখন আমার যেটা হলো, এর সূচিপত্রতে আমি টেবিলের সূচিপত্রটা কিভাবে আনবো, এটাও ঠিক রেফারেন্সে একই অপশনে গিয়ে, এখানে আগে যেমন ক্যাপশন ইনসার্ট ক্যাপশনের ক্ষেত্রে নিয়ে আসছে, আর এবার যাব ইনসার্ট টেবিল অ্যান্ড ফিগার্স। এখানে দিলেও একইভাবে বাই ডিফল্ট টেবিলেই থাকবে, ইনক্লুড লেবেল অ্যান্ড নাম্বার। অবশ্যই আমরা বলতে চাই টেবিল, এই কথাটাও থাকবে, সাথে কত নম্বর টেবিল সেটাও থাকবে। এখান থেকে এটা অফ করে দিলে শুধু হয়তো ক্যাপশন আসবে। আচ্ছা, আমরা তাহলে ওকে করে দিই, জাস্ট ইনসার্ট থেকে ওকে করে দিলাম। ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস দি সিলেক্টেড টেবিল ফিগার্স, এখানে জাস্ট এ মিনিট, কোন একটা কিছু ঝামেলা হয়েছে। আচ্ছা, টেবিল ওকে, ইয়েস। হ্যাঁ, মানে ওই যে যেগুলো টেবিল আমরা 60টা টেবিল ওখানে কপি পেস্ট করেছি, যে জন্য 60টা এখানে টেবিল অ্যাট এ টাইম চলে আসলো, এবং কোথায় কোন কত নম্বর পেজ আছে এটা যেমন প্র্যাকটিক্যালি দেখা যাবে যে গোটা রিপোর্ট জুড়ে আছে। এই পেজ নাম্বারটা নিয়ে আর আমার মাথা ঘামাতে হবে না, কারণ সেগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। আচ্ছা, এটা একটু ব্যাকআপটা লাগছে, এটাকে ছোট করি, এই ফন্টটাকে ম্যানুয়ালি করি। আচ্ছা, এইটাকে সেম ফরম্যাট করি লিস্ট অফ ফিগারের ক্ষেত্রেও, কারণ এটা একটু বেশি বড় হয়ে গেছে। ওকে, তাহলে যেটা আমরা দেখলাম, এই ফেসে মানে অ্যাডিশনাল অ্যাডভান্টেজ যেটা টেবিলের, সেটা হলো আমরা এই অটো নাম্বারিংটা পাচ্ছি, এবং এই এত সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়ে আছে। যদি এটা আমি যদি ম্যানুয়ালি এভাবে করতে চাই, একটা এক্সাম্পল দেখাই, যে টেবিল 1 এরকম করে যারা কাজ করবে তারা চরম বোকামি করবে, এবং এরপর যদি এভাবে ম্যানুয়ালি করে দিই, তাহলে এমন হবে যে এই পেজ নাম্বার 1 যে দিলাম, তারপরে ধরে নিলাম টেবিল 2 আছে আর একটাতে, এখান থেকে, তাহলে যেটা ঘটনা দাঁড়াবে, ওইটা এমনও হবে এখানে দেখা গেল যে টেবিল যখন এটা 10 হয়ে গেল নাম্বার, তখন এমন দেখা যাবে যে এখানে এই পয়েন্টটা দিলেও এটা এক সমান লাগতেছে না। এই যে কম বেশি হবে, অ্যালাইন বাটন ঠিক থাকবে না। অটোমেটিক সিস্টেমে যেটা লাভ হবে, একদম পারফেক্ট টেক্সট অনুযায়ী, এটা 2 লাইনও যদি এটা টেবিলের ইয়েটা হয়,
ক্যাপশনটা হয় সেটাও অটোমেটিক্যালি মানে রাইট এবং লেফট ইন্ডেন্টটা সুন্দরভাবে গোছানো থাকবে। আর তার চেয়েও বড় সুবিধা হলো যে আমি চলমান রিপোর্টে প্রতিদিন তো পেজ বাড়বে কমবে, কোনো একটা জিনিস টিচার বললো বা কোম্পানি বস বললো এই পেজ এটা ডিলিট করে দাও, তখন অটোমেটিক্যালি পেজ নাম্বার কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। তো সেই জিনিসগুলো বা আমি যে একটা টেবিলের, আচ্ছা আমরা এইগুলো চেঞ্জ করে আসি, দেখা যাচ্ছে যে আমি আরেকটা এমপ্লয়ি ডেটাবেজে এমপ্লয়ি, আচ্ছা এগুলো টেক্সট তো অত মনে করার কিছু নাই, জাস্ট এগুলো চেঞ্জ করে দিয়ে আসি আমরা, যে একটা ক্যাপশন গুলো চেঞ্জ হয়ে গেছে সেম। তো এটা যে ডাইনামিক্যালি কাজ করলে এখানে এসে আমার জাস্ট শুধু আপডেট করতে হবে। অথবা আমরা কিছু পেজ আলাদা করে ফেলি, যেমন এই টেবিলটা এখানে 2 পেজে আছে, তো এন্টার করে কয়েকটা পেজে আলাদা আলাদা দিয়ে দিই। যেমন এটা হয়তো এই পেজে গেছে, মানে আলাদা আলাদা পেজে দেখি আমরা, যেমন এটা হয়তো আরেকটা পেজে গেছে। এই যে পেজ নাম্বার গুলো চেঞ্জ হলো। এখন আমরা ফেরত যাই, ভিউ থেকে আমরা আরেকটা সুবিধা নিতে পারি নেভিগেশন প্যান থেকে, চ্যাপ্টার 1 কুইকলি আমরা ব্যাক করার জন্য, তো স্যার ম্যানুয়ালি টানা লাগতো। তো এখানে যে যদি আমি এই আপডেট ফিল করি ওই সূচিপত্রের ওটার মতোই, তাহলে এই যে নতুন যে টেক্সটগুলো আমি ঢোকালাম, নাম পরিবর্তন করলাম, এবং এই যে নতুন করে পেজ 1 2 থেকে এখন 4 নম্বর পেজে চলে গেল, এটা অটোমেটিক হলো এবং ওয়েল একদম পারফেক্টলি ফরম্যাটেড যেটা বলি। এইটাই আমি ফেসবুকে হাইলাইট করছিলাম যে আমি টেবিলটার অটো নাম্বারিং এবং অটো ক্যাপশন কিভাবে পেতে পারি। এই জিনিসটা সেম ফিগারের ক্ষেত্রে, কিন্তু ফিগারের ক্ষেত্রে যেটা হয়, আচ্ছা ওটাতে আমরা যাব, তার আগে আরেকটু জিনিস দেখে নিই। এরপরেও ম্যানুয়ালি আরো অনেক অপশন আছে, যেমন আমি চাইলে একটা টেবিলের একটা রোয়ের পার্টিকুলার উইথ এক্স্যাক্টলিও নির্ধারণ করে দিতে পারবো। ওগুলো কোথায়? ডান বাটনে ক্লিক করে যে আমি যাই, আর মার্জ টেবিল বা স্প্লিট টেবিল, এটা তো আমরা মনে হয় জানি। যেমন অনেক সময় এই টেবিলের মধ্যে হয়তো বা 2টা ভাগ হবে, তাহলে কি করতে পারি আমরা, এই টেবিল রাইট বাটন ক্লিক করে যদি আমি স্প্লিট করি, তাহলে আমি কয়টা নাম্বার অফ কলাম নিতে চাই, এখানে যেমন একটা আছে, এটাকে আমি 2টা কলাম করি, আর রোটা তো ওইটাই থাকবে, তাহলে বিষয়টা কিরকম দাঁড়াবে, এই যে এরকম হয়ে গেল। এখন আরেকটা জিনিস করা যায়, ইনসার্ট, না সরি, স্প্লিটই করব, বাট এবারে আমি রো করব, স্প্লিট সেল, আমি এটাতে কলাম একটাই রাখবো, রো 2টে নেব। কেন করছি এটা আমি এখনই বুঝাবো। আর একটা অপশন আছে কন্ট্রোল ওয়াই, এটা কিন্তু একটা মজার জিনিস। সর্বশেষে যে কমান্ডে কাজ করেছি ওটা যদি রিপিট করতে চাই, তাহলে কন্ট্রোল ওয়াই, এটা আমরা মনে হয় লিখে রাখি, এটা খুব ইজি হয়। যেমন আমি এটার ক্ষেত্রে সিস্টেমেটিক্যালি গেলাম যে স্প্লিট অমুক সমুক এখান থেকে, আর এটার ক্ষেত্রে আমি কিছুই করলাম না, কন্ট্রোল ওয়াই দিলাম, মানে আগে যে এটা বলছি যে 2টা রো একটাই কলাম, এই একই কমান্ড এখানে জাস্ট কন্ট্রোল ওয়াই দিলাম, সাথে সাথে হয়ে গেল। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটাকে এবার আমি মার্জ করে দিতে পারি। এরকম হয় না যে আমার দরকার এরকম জিনিস, যে এই যে বিষয়টা, যে এখানে হয়তো একটা টেবিল আবার ভাগ হয়ে গেছে 2টাতে, তারপরে হয়তো বাকি বাকি এই কলামগুলোতে এখন আমি আগের মতোই যেটা বললাম, হয়তো প্রথমবার আবারও কাজ করতে হবে স্প্লিটে দিয়ে, আমি নাম্বার অফ কলাম হবে 2টা কিন্তু রো হবে একটাই। এই যে কাজটা করলাম, এটাকে আমি পরের বার শুধু ওয়াই করব, কন্ট্রোল সরি কন্ট্রোল ওয়াই টিতে দিয়ে দিয়েছি, এই জন্য হলো না, আবার ম্যানুয়ালি করতে হবে। স্প্লিট মানে সর্বশেষ যে কমান্ডটা, এটা ওকে করলে পরেরটাতে আমার আর করতে হচ্ছে না, এটা জাস্ট শুধু কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল, আচ্ছা টোটালগুলো একসাথে নিই বারবার না করে, কন্ট্রোল ওয়াই। তাহলে এই যে টোটাল ভাগ হয়ে গেল, প্রথমটা শুধু লিংক হয়নি, এটা আবার ম্যানুয়ালি হয়তো মিলাই নিলাম। তাহলে একটা এক্সিস্টিং টেবিলের মতো আমার মনে হয় যে এই ধরনের কাজ করতে ডেফিনেটলি সাধারণ ছাত্রদের সমস্যা হয়। এই যেমন আমি এখন যেটা ম্যানুয়ালি করলাম, যে এক্সিস্টিং একটা টেবিল এরকম ইচ্ছা মতো ভাগ করলাম, উপরে দিয়ে ওটাকে আবার সাব টেবিলে নিয়ে কাজ করলাম। আরেকটা জিনিস যেটা হয় যে পজিশনগুলো টেক্সট, এটা কিন্তু টপ ইন্ডেন্টে আছে, আমি চাচ্ছি যে মিডিল ইন্ডেন্টে নিই, তাহলে এটা কি করতে হবে, সরি রাইট বাটন টেবিল প্রপার্টিস, এখানে যে
আমি যেটা করব যে সেলে ক্লিক করব, সেলে ক্লিক করলে এই সেন্টারে যদি নেই তাহলে জিনিসটা সলভ হয়ে যাবে। এই যে এখানে যেমন এখানে দুটো টেবিল হয়ে গেছে, মানে রো হয়ে গেছে এই পার্টিকুলার কলামের জন্য, রো এর জন্য মানে হেডারের জন্য। এখন কিন্তু অটোমেটিক্যালি এটা যেহেতু আর দুইটা নাই, সুতরাং কিন্তু পজিশন নিয়ে নিয়েছে সবগুলোর মাঝামাঝি। এইভাবে অর্গানাইজড করে জিনিসগুলো সাজালে সুবিধা যেটা, একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হয়, যে জিনিসটা দেখতে দারুণ লাগছে বা একটা সুন্দর লাগছে এটার। তাছাড়া যদি এলোমেলো ভাবে উপস্থাপন করা হয় একটা রিপোর্টে, যেমন এটাই 2 লাইন হয়ে আসছিল, কেমন লাগতেছিল তাই না? এই যে এখানে 2 লাইনে আছে দেখে এটা ভালো লাগছে না, এখন যদি 1 লাইন হয় ভালো লাগছে না। যেমন আমি এই যে এখন বা আমি একে আরেকটু উপরে তুলে দিই, এই টেবিলটা এখানেও আছে, সবগুলোর কি সুন্দর মানে লেআউটিংটা, পজিশন থেকে শুরু করে উপরেরটা বোল্ড বা প্রত্যেকটা টেস্ট শুরু হয়েছে মিডল থেকে, অথবা যদি মনে হয় যে এটা আমি লেফট থেকে নেব সেটা তো আমরা ইজিলি পারি। তো এভাবে করে বাকি টেবিলের ডিজাইন করা যাবে। আরো সহজ বুদ্ধি হচ্ছে যারা এগুলোতে অভ্যস্ত না বা এটা এত ঘাটাঘাটি করে একটু কষ্ট বেশি তাদের জন্য, সে এরকম করতে পারে, যেহেতু এক্সেলটা বেশি ইজি টেবিল ম্যানেজের জন্য। এখানে ইচ্ছা করলে এই যে টেবিল ভেঙে দেওয়া যায়, হ্যাঁ, দুইটা মার্জ করে দিলাম। তারপরে মানে যে কোনো টেবিলে নিয়ে কাজ করতে গেলে ডেটা ম্যানেজমেন্টের জন্য ইজি হয় এক্সেলে। তো সেটা করলে সুবিধা হলো, এখান থেকে আমি টেবিলটা একদম টোটালটা কপি করলে তখন ওই ভাঙাভাঙির আর ঝামেলা থাকলো না। আচ্ছা আমি এটা দেখাইনি সিম্পলি, যেমন আমি ওই ডাটাটাই নিয়ে আসি তাহলে ইজি হবে। যেমন আমি এইটাই চাচ্ছি, তো আমি এইটা, আচ্ছা এই গোটা টেবিলটাই জাস্ট বোঝানোর জন্য ওটা নিয়ে যাই ওখানে। আমি জাস্ট চিন্তা করব উল্টা ভাবে, হয়তো বা আমি প্রথমেই তৈরি করেছি এখানে, ধরে নিলাম এই টেবিলটা আমি যে ওখান থেকে নিয়ে আসলাম ওটা আমরা ভুলে যাই, আমরা মনে করি যে আমরা টেবিলটা বানাইছি আমরা এক্সেলে, আমরা এক্সেল থেকে নিয়ে যাব, এক্সেল থেকেই বরং নিয়ে যাব ওয়ার্ডে, ঠিক আছে? তো যেটা হবে যে এইভাবে আমি আগেই বানিয়ে নিছি, কারণ এগুলো এই যে টেবিলটাকে মার্জ করা বা কাটাছেড়া করা এক্সেলে ইজি। তো এখান থেকে আমি এইটাকে সবকিছু ঠিক করে নিয়ে নিয়ে যাচ্ছি ওয়ার্ডে। জাস্ট ধরে নিলাম এটাকে, এই টেবিলটা হয়তো নাই, ওকে এখানে চাচ্ছি। এই যে এখানে তাহলে ইজি হলো, কিন্তু টেবিলটার সরাসরি ইনপুট নিলাম, বাকিটা এখন ম্যানুয়ালি এদিক সেদিক করে এটাকে ঠিক করে নিলাম। তাহলে এটা একটা পদ্ধতি, সিরিয়াল নাম্বার সবই ঠিক আছে, যা শুধু একটু প্রসেস করে নিতে হবে। তাহলে যেটা দেখলাম, ম্যানুয়ালি টেবিল এখানে করা যায় চাইলে, মানে মডিফিকেশন যদি একটা এক্সিস্টিং টেবিলে নতুন করে কোথাও ভাঙতে হয়, আর তার চেয়ে সবচেয়ে ভালো সুবিধা হলো ওই যে শর্টকাট কমান্ড কন্ট্রোল ওয়াই, অর্থাৎ যে কোনো কাজ যখন মাল্টিপল টাইম করা দরকার তখন আমি বারবার ওই পদ্ধতি অবলম্বন না করে সর্বশেষ কমান্ডটাকে আবার রিপিট করার জন্য কন্ট্রোল ওয়াই চাপলেই চলবে। এটা করে এই যে পজিশন যেটা দেখা দিলাম, টেক্সটে যদি ইয়ে থাকে আপ ডাউন থাকে বা দেখা গেল একটা বটমে আসছে, এমন হয় যেমন একটা জায়গা থেকে কপি করা হয়েছে হয়তো টেবিল ফরম্যাটে, ওই জিনিসটা এই যে এই বটমে আছে, এটা যদি থাকে তাহলে আমি এখানে হাজার ক্লিক করলেও কিন্তু এখানে আমি কারসারটাই পাচ্ছি না, আমি তুলবো কিভাবে উপরে? হচ্ছে না, এই যে আমি কন্টিনিউয়াসলি ব্যাকস্পেস দিচ্ছি, কাজ হচ্ছে না। তো এই জিনিসটা যদি সে না বুঝে যেটা আসলে ঝামেলা হয়ে আছে এই জায়গায় প্রপার্টিস থেকে এখানে, তাহলে সে কিন্তু অনেক প্রবলেম ফেস করবে, এবং এগুলো কমন প্রবলেম যেগুলো টেবিল নিয়ে ফেস করি আমরা, যে কি ব্যাপার এই একটা লেখা কেন যাচ্ছে না। আরেকটা জিনিস হতে পারে, যেমন এই এইখানে যদি আমার আগে থেকে একটা ফরম্যাট থাকে, অনেক সময় এটা হতে পারে, যেমন এই টোটাল সেলটাকে এখানে টেক্সট সিলেক্ট করা একটা ব্যাপার, আর এই যে এই কমান্ড যখন এই এরর মতোটা আসতেছে, এই সেল সিলেক্ট করা কিন্তু এটা আলাদা বিষয়। সুতরাং এটা নিয়ে যদি সেল থেকে সেলফ করি, না এটাও হবে না। আমি ভাবছিলাম যে হয়তো প্রপার্টিস ইয়া করে নিলে ওইটা হবে, ওটা হবে না। তার মানে আমাকে ম্যানুয়ালি ওখানে যাইতে হবে যদি আমি এটা ঠিক করতে চাই। এই কারণে যেটা বলছিলাম
অনেকেই এই ঝামেলাগুলো ফেস করে বাস্তব জীবনে যখন কাজ করতে লাগে। তাহলে আমার মনে হয় টেবিলের একটা জেনারেল আইডিয়া হয়ে গেল। অনেকের 90% যেগুলো কথা বললাম অনেকেই জানে। আমি হয়তো অ্যাডিশনাল 10-20% অ্যাড করলাম, স্পেশালি যে অটো টেবিল ক্যাপশনটা নিয়ে আসা, এখানে আবার ওই টোটাল যতগুলো টেবিল আছে তাদেরকে লিস্টে ইনসার্ট করানো, এই যেটাকে বলি আমি টেবিল অফ কন্টেন্টসে। একইভাবে ফিগারের আর টেবিলের ক্ষেত্রে রুলস একই একই জিনিস, মানে একই রুলস, কিন্তু আমি এবার একটু ফিগারে যাই। ফিগারে গেলে যেমন দেখা গেল সে এখানে আমি ফিগার, আচ্ছা এখানে যেহেতু আমি দেখাবো আপাতত, তাহলে আমি ডিলিট করে দিই আগেরগুলা, তাছাড়া তো ক্লিয়ার হবে না। 4-5টা ফিগার আছে এখানে। এখান থেকে সম্ভবত শুরু হয়েছে, হ্যাঁ। তাহলে আমি একটা সেট রেখে আমি ওগুলো ডিলিট করে দিই, ডিলিট। এখন যেটা হলো ফিগারের ক্ষেত্রে, যেমন আমরা মাল্টিপল ফিগার থাকলে কিন্তু আমাদের সেগুলোর আবার এবিসি করতে হয়, এবিসি এগুলো দিয়ে ক্যাপশনে আবার এবিসি এগুলোকে লিখতে হয়। যেমন আমি একটা ফাইল ওপেন করি, একটা রিসার্চ পেপার, তাহলে ভালো বুঝবো। আমার একটা রিসার্চ পেপার বের করি, রিসেন্ট আর্টিকেল 1, ওকে, ফাইনাল প্রুফ ভার্সন, ইয়েস। তো দেখা গেল যদি এটা একটা পাবলিশড আর্টিকেল, তাহলে দেখা যায় ফিগারে যায়, মাল্টিপল ফিগার থাকলে যেমন এ বি সি ডি, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড রিপোর্টে লেখার জন্য। এগুলো কিন্তু মাল্টিপল থাকলে সুন্দর করে অ্যারেঞ্জ করতে হবে এবং ওগুলো কম্পোনেন্টের এবিসি ডিফাইন করতে হবে। তারপরে এই যেমন ফিগার 2 এ হলো এটা, বি হলো এটা, সি হলো এটা, এগুলোকে আমাকে আলাদাভাবে ডিফাইন করতে হবে। সেই জিনিসটা আমি করতে চাইলে দুভাবে করা যাবে। এখানে আমি যেমন দেখাচ্ছি টেবিল নিয়ে, কিন্তু টেবিলটা কিন্তু দেখা যাচ্ছে না। টেবিলটা নিয়ে করলে একটা সুবিধা হলো, আচ্ছা আমি এইখানে দেখাই। টেবিলটা নিয়ে করলে সুবিধা হলো, আমি 3টা ছবি নিব, সে 3টা। সুবিধা হলো আমার ওই যে মাঝখানে স্পেসের জন্য আর ঝামেলা হচ্ছে না, কারণ আমি একটাতে ছবি রাখছি আর একটাতে যে এবিসি নাম্বারিং গুলো করছি। যেমন আমি এই একটা ছবি হয়তো নিয়ে আসলাম বা ইনসার্ট করে নিয়ে আসতে পারি। আচ্ছা এখানে শর্টকাট আমি কপি পেস্ট করে দেখাচ্ছি। এই পেস্ট করে দিলাম, এই ছবিটাকে আমি বারবার পেস্ট করব, পেস্ট পেস্ট। এই প্রথম একটা ছেড়ে দিলাম ওই যে মাঝখানে এবিসি লেখার জন্য। অ্যারেঞ্জমেন্টটা সুন্দর হবে, যেমন এই যে ডানে বামে ছাড়া ক্ষেত্রে কত সুন্দর একটা লেআউটিং হয়েছে। এখন আমি যেটা করব, এই যে এ বি সি এই নিচেও দিতে পারি, আবার যেটা আমি দেখলাম ওই যে ছবির উপরে, ওইটা তাহলে আবার ফটো পেইন্ট বা অন্য কোথাও এডিট করতে হবে যদি পিকচারের উপরেই লেখা পেপারের মধ্যে দিতে চাই, অথবা এটাও ঠিক আছে এবিসি। তাহলে এইভাবে দিলাম। এখন পরেরটা জাস্ট এটা কপি করলাম, পরে ডি এফ করে দিলাম, তাহলে হয়ে গেল ডি এবিসি হয়েছে, তাই না? ডি ই এফ এই করে দিলাম। এখন সুবিধা হলো এটাকে আমি এখন নাই করে দেবো, এই যে বর্ডারটাকে, সরি, বর্ডারটাকে নো বর্ডার করে দেবো, তাহলে কিন্তু আর দেখা যাবে না। আর সুবিধা হলো এটা নড়াচড়া করতে পারবে না। নরমালি যদি ছবি এক জায়গায় রাখি তাহলে একটু একটু এদিক সেদিক করলে টেক্সট আমার ছবিটা বারবার নড়ে যাবে। তো আমি যদি ওটা না চাই তাহলে এটা একটা ভালো পদ্ধতি। তবে এটা খেয়াল রাখতে হবে, যখন আমি এর পরে শুরু করতে যাচ্ছি লেখা, অনেকে আবার ওটা না বুঝে এই রো এর মধ্যে লেখা শুরু করে। যেমন আমি এখানে যদি শুরু করি, আমি বুঝতে পারছি না, কিন্তু এর মধ্যে লেখা শুরু করে দিলাম, তাহলে অনেক রকম ঝামেলা সে পোহাবে। সেইটা না করার জন্য আমি যেটা করতে হবে, এই টেবিলটা দেখতে হবে যে লেআউটের বাইরে আমি শুরু করছি না। তার আগে যেটা করব, এই রেফারেন্সে যে আমি ক্যাপশনটা নিয়ে আসি, তাহলে ঝামেলা মিটে যাবে। এই যে টেবিলটাকে আমি সিলেক্ট করছি না এখান থেকে, এই যে এখানে ক্লিক করে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে আছে। ইনসার্ট ক্যাপশনে গেলে এবার কিন্তু এটা, যেহেতু এটা টেবিল, এই সফটওয়্যার কিন্তু অটোমেটিক ধরে নিচ্ছে এটা টেবিল, কিন্তু আমি এটা টেবিল না, আমি এটা চাচ্ছি ফিগার। ফিগারে ওই যে আবার চ্যাপ্টার নাম্বার আছে, আমি ওটাকে অফ করে আসি, চ্যাপ্টারটা বাদ দিলাম, তাহলে 1-2 আসবে।
ফিগার, আচ্ছা এর আগে সম্ভবত আমার ফিগার ওই যে আগেরটা আছে, এই জন্য অটোমেটিক 2 আসছে। ফিগার ক্যাপশন তাহলে ওকে করে দিই। ফিগার বললেই কিন্তু সে অটোমেটিক্যালি নিচে নিয়ে আসবে, টেবিল দিলে ওই টেবিল মানে উপরে ক্যাপশনটা চলে যাবে। তাহলে নিচে আসলো, এটা দেখলো যে চাইল্ডহুড যারা, এটা নিয়ে করলাম দিয়ে, অথবা ফিগারে কিন্তু সংক্ষেপে প্রফেশনালি আমরা যেটা করি পেপারে, সায়েন্টিফিক পেপারে পুরোটা আমরা ফিগার লিখে নিই, এভাবে দিই ফিগার, এবং সে এটাকে আমরা বোল্ড করে দিলাম। এখন এটার মধ্যে যে আমি হয়তো বা ইভেন্ট গুলো ডিফাইন করলাম, যেটা হলো চাইল্ডহুডের ছবি, এটা হলো অমুক জায়গার, হ্যাঁ ডিফাইন করলাম সেমিকলন দিয়ে, বিটা বা কমা দিয়ে, বিটা হলো অমুক জায়গার এবং ডি হলো, এভাবে আমরা নামের যেটা বিষয় সেটা করে ফেলবো। মিডিল ইউনিটে নিলাম, ওকে। তো এখন যেটা হলো, ছবি তো আর আমি একই বারবার চাবো না নিশ্চয়ই, তার মানে এখন সুবিধাটা হলো আমি এই ছবিতে রাইট বাটন ক্লিক করে আমি চেঞ্জ পিকচারে যাব ফ্রম ফাইল। তো সুবিধা হলো এখন আমি যে এক্সাম্পল দেখাবো সেখানে হয়তো বা এক্স্যাক্টলি ওইরকম ম্যাচ করবে না ছবিটা, কারণ আমি বলছি আমার কোথায় ছবি আছে, আচ্ছা পিকচার দিস পিসিতে যাই আমি, এই কিউএসটি মাই পিকচার, আচ্ছা আমার পিকচারে যাই, তো ধরে নিলাম সে এই ছবিটা এখানে নিয়ে আসবো। তাহলে সুবিধা দেখা দেখা যাচ্ছে, মজার বিষয় হলো এরপরে যে ছবি নিয়ে আসলাম এক চুল পরিমাণও ডিফারেন্স হলো না ইন টার্মস অফ সাইজ, পারফেক্টলি ম্যাচ করে গেছে। তবে এক্ষেত্রে যদি একটা ছবি খুবই লম্বা হয়, অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী এটা কিন্তু এত সুন্দরভাবে ফিট নাও আসতে পারে। উদাহরণ একটা দেখাই দিই, যেমন এই ছবি আমি হয়তোবা, তবে যে ক্যামেরায় ছবি তুলবে, যেমন রিপোর্ট যদি করে থাকি তাহলে তার একটু সজাগ থাকতে হবে, একই ক্যামেরা দিয়ে একই স্টাইলে তুলে, যেমন আমি যদি সব লম্বালম্বি ভাবে ছবি তুলি তাহলে তো নর্মালি রেজুলেশন অনুযায়ী একই সাইজ হবে, তখন আমি জাস্ট ইনসার্ট করলে একদম সব ছবি ফিট হয়ে যাবে, প্রথম যে ছবিটা একবার সেট করব ওইটার সাইজে মিলে যাবে। অথবা যদি এই যেমন এই ছবিটা কিন্তু এটার মতো নয়, আমি বর্ডারটা দিই তাহলে জিনিসটা বুঝতে পারবো যে আসলে কোন সাইজে আছে। এই যেমন এটার আউটলাইন কিন্তু এটার সাথে ঠিক নাই, কারণ অ্যাসপেক্ট রেশিও অনুসারে সে কিন্তু লেন্থটা ঠিক রাখতে পারছে, কিন্তু সাইডে কিন্তু ছবিটা যেহেতু ততটা ক্লোজ কাটা নাই, এই জন্য এটা আসে নাই। তো সেই জিনিসগুলো হবে না যদি ওটা একই ক্যামেরায় একই স্টাইলে, যেমন ল্যান্ডস্কেপে বা পোর্ট্রেটে যদি তোলা থাকে, তাহলে এই জিনিসটা হবে না। তারপর এটা হলেও কোনো সমস্যা নেই, আমরা এটাকেও ম্যানেজ করতে পারবো। যেমন এটার সাইজ দেখে নিতে পারবো, এটা ডাবল ক্লিক করলে 2.35, তাই না? এটা কিন্তু ক্লিক করলে এটাও 2.35, ওই যে অটোমেটিক্যালি সে নিয়ে নিছে, কিন্তু অ্যাসপেক্ট রেশিওর জন্য এটা ঠিক নাই। আচ্ছা আমি এটা দেখে নিই, এটা উইথ আছে কিন্তু 1.88, তাহলে সেটা আমি করতে পারবো 1.88। এখানে করলে এটাও নড়ে যাবে, এটাও চেঞ্জ হয়ে যাবে। তার চেয়ে আমি কি করব, এখানে যে এখানে একটা জিনিস করতে হবে, লক অ্যাসপেক্ট রেশিওটা উঠাই দিতে হবে। ওকে, এটা জাস্ট ম্যানুয়ালি উঠাই দিতে হবে এই ছবির জন্য। এখন দিয়ে যদি আমি এটাতে কাজ করি 1.88, তাহলে শুধু এটা প্রস্থের দিকেই মানে বাড়বে। এই যে এবার কিন্তু আমার এই ছবি আর এই ছবি এক, যদিও এটা ডিস্টর্টেড হয়ে গেছে, মানে সে উইথের দিকে, কিন্তু ম্যানুয়ালি যেটা হবে, আমি যদি এখানে কোনা টানাটানি করি, শিফট চেপে করলে ওটাও হবে, অ্যাসপেক্ট রেশিও অনুসারে বাড়বে, কিন্তু তবুও এটা একটা ডেসিমাল পয়েন্টে একদম যা সাইজ সেটাই হবে, মানে এক মিলিমিটার পরিমাণও এদিক সেদিক হবে না। এটার সুবিধাটা হলো যে শেষে সব ছবিগুলোকে দেখতে একটা লেআউটিং এর সুন্দর একটা মানে লাগবে। আচ্ছা এই ছবি হলো 2.32, ও আচ্ছা এগুলো কিন্তু একটু বড় আসছে, সুতরাং এটাকে আমি ঠিক করে ফেলতে পারবো। অ্যাসপেক্ট রেশিও যদি তুলে দিই, হ্যাঁ এবার যদি আমি এটাকে 2.32 করে দিই, তাহলে ওই যে যেখানে এই ডিফারেন্সটা ছিল ওটা কিন্তু ঠিক হয়ে গেল, 3.2 2.01। ও আচ্ছা এটার প্রস্থের দিকে 2.0, এভাবে আমি আর কি চাইলে, কিন্তু সব ছবি আবার পারা যাবে না, কারণ অতিরিক্ত যদি আবার বেশি ফেটে যায় তাহলে কিন্তু আর সৌন্দর্য থাকবে না। এটা কিন্তু এবার ম্যাচ করে গেল। ঠিক একইভাবে 2.01, আর এটা হলো
2.32। তো এইভাবে একটা সেটিং করে নিলে আমি বারবার জাস্ট শুধু ছবিটাকে জাস্ট চেঞ্জ করব, আমি যেটা আগেই দেখালাম চেঞ্জ পিকচার থেকে, তাহলে সুবিধা হবে। অন্য একটা ছবি নিয়ে আসি, আগে দেখি কি ছবি। স্মল আইকন না লার্জ আইকন, আচ্ছা হ্যাঁ ঠিক এই যেমন একেবারে ডিফাইন্ড সাইজে আসছে লেন্থের দিকে, কিন্তু ওই যে বললাম ছবিটার এটা ঠিক না থাকার কারণে, মানে সাইজটা অ্যাপ্রোপ্রিয়েট না থাকার কারণে সাইডে আবার দুটাকে একসাথে তো সেট করতে পারবে না, কারণ একদিকে লেন্থের দিকে ঠিক রাখলে উইথের দিকে চেঞ্জ হয়ে যাবে, যে কারণে লেন্থ ঠিক আছে উইথ ঠিক নেই। সেটাকে আমি এখানে আবারও দেখাই, চাইলে এটাকে ভেঙে দিতে হবে, কিন্তু এটা অবশ্যই এই অ্যাসপেক্ট রেশিও লকটা উঠাই দিতে হবে। তবে আমি এটাকে ম্যানুয়ালি শিফট চেপেও করতে পারি এইভাবে, সরি মানে মাউস চেপেও এটাকে বাড়াতে পারি, অথবা এক্সাক্ট ভ্যালু চাইলে আমি এখানে ভ্যালু এই যে 2.32 আর 2.01 যেটা দেখালাম 2.01, তাহলে আর ব্যাস এটার সাথে একদম অ্যালাইনমেন্টটা মিলে গেল। তাহলে এইভাবে আমি ছবিগুলো জাস্ট শুধু আমার একটা ফোল্ডারে যদি থাকে, এই একটা যদি আমি ডিজাইনটা সেট করি, যেমন আমি যদি এই ফিগারে চাই 6টা নিয়ে আসতে, কোথাও হয়তো বা 4টা লাগবে, তাহলে আমি ওইভাবে লেআউট গুলো তৈরি করে নিলাম। প্রথমে যে 4টা ফিগারের জন্য এক ধরনের, তারপরে 6টার জন্য এক ধরনের, এক একটা জায়গায় আমার রিপোর্টের ধরন অনুযায়ী, যেমন আমি পেপারটাতে দেখালাম এখানে আছে যেমন 1 2 3, যদিও এটাকে অতটা সুন্দর করে নেওয়া ইজি হয়নি, কারণ এটা তো সবগুলো প্লট, এক একটার মানে এক্স ওয়াই এক্সিস এর ঝামেলা আছে। এই যেমন এটা ইমেজ, এই কারণে অত সুন্দর লেআউটিং হয়নি। এটা একটু ভালো হয়েছে, কারণ এগুলো সবগুলো ডেটা প্লট, এখানে সফটওয়্যারে মার্জ করা যায় ওদেরকে, অরিজিন বলে সফটওয়্যারে, তো যে কারণে এটা আরেকটু ভালো আছে। তো এখন বিভিন্ন জায়গায় একটা, যেমন আমার এখানে এখানে যেমন 2টা পিকচার, তো এরকম যদি আমি 3টা 4টা ডিজাইন করে নিই, যেমন এখানে একটা এদিকে আসছে, এদিকে লম্বা লম্বার জন্য এরকম আসছে, তো আমি ওভারঅলি যে আমার কাজে লাগবে, তো বড় জোর আমি ওরকম 3 4টা ডিজাইনে যদি আমি এই টেবিলটা তৈরি করে রাখি জাস্ট একটা ডামি পিকচার দিয়ে, তাহলে এটা আমার সুবিধা যেটা দেবে, যেমন আমি এখান থেকে করে এটা জিনিসটা বোঝাই যে আমি কি বলতে চাচ্ছি। যেমন এটা 6টার, এই ক্যাপশন সহ নিলাম, কিন্তু আমি সিলেক্ট করেছি, এটার পরে আমি দেখালাম আমি 4টার নেব, তাহলে আমার কি করতে হবে, এটা সুবিধা হলো এই বর্ডারটা চালু করি, তাহলে আমি দেখতে পাবো যে আসলে কি বিষয়টা। যে এটাকে আউট করে দিই, এইখানে আমি যেমন এবারে চাচ্ছি, আগেরটা ছিল এখানে ছিল 1 2 মানে 6টার, আমি পরেরটা হয়তো চাচ্ছি শুধু 3টার, তাহলে সিম্পলি আমি বাকি দুটা ডিলিট করে দিই, রো দিয়ে আবার আমি বর্ডার হাইড করে দেব, ডিলিট সেল এন্টায়ার রো। ওকে, এই যে চলে গেল, ঝামেলা শেষ। আমি এইটাকে আবার হাইড করে দেই, বর্ডার নো বর্ডার। তো এভাবে করে আমি আলটিমেটলি, যেমন প্রথমে দেখালাম অনেকগুলো ছবি, পরে দেখালাম যে 6টা, তারপরে 3টা, এরকম আমি ডিজাইনে হয়তো নিলাম। এরপরে আমার এই সিমিলার ধরনের যখনই যেখানে লাগবে আমি জাস্ট শুধু কপি করব, ঠিক টেবিলে যে কাজটা করেছি, পেস্ট পেস্ট। এখন আমার ফোল্ডারে যে আমি শুধু ছবি চেঞ্জ করব, এখানে এই ছবি না দিয়ে আমি চেঞ্জ পিকচারে যাব, পিকচারে হয়তো বা এটা নিয়ে আসবো। এটা যেহেতু ওই যে বললাম ল্যান্ডস্কেপে ছিল, এই জন্য এটা কিন্তু উইথের দিকে ঠিক রাখছে, কিন্তু স্বাভাবিকভাবে এটা যদি লেন্থেও ঠিক রাখতে যায়, তাহলে এই ছবিটা ঠিক থাকবে না। তো সব জায়গায় সব লেআউট হবেও না, এটাও ঠিক। তো সেই জন্য আমার কি ধরনের লাগবে, যেমন আমি এটাকে এমন করতে পারি যে ধরে নিলাম এটাকে মার্জ করে দিই, এটা একটা গ্রুপের ছবি, সরি আগে এটাকে মার্জ করে দিই, এই 2 লাইনকে মার্জ সেল করে দিলে একটা আসলো। তো এখন দেখা গেল যে আমি এটা ওই যে অ্যাসপেক্ট রেশিও করে আছে, লক করে দিই আগে, সরি, তাছাড়া একদিকে বাড়ছে, মার্জ করেছি। হ্যাঁ, এবার যেটা হলো অ্যাসপেক্ট রেশিওতে যাই, এখানে যেয়ে এটা লক করে আসি, তাহলে আমার একবারে ক্লিক করলে আর একসাথে বাড়বে। এই যে, তো দেখা গেল যে এখানে আসলে চাইলেও আমার হবে না, ছবির ধরন অনুযায়ী একটা হবে এরকম বড়, আর একটার দিকে লম্বা, হয়তো উইথে মিলবে কিন্তু এই পাশে মিলবে না, তাহলে আমি ঠিক আছে, আমি এই ধরনের কেসে
এরকম করলাম, বা কিছুটা তো আমরা ম্যানুয়ালি করতেই পারি, মানে ফিগারটার সাথে মিলানোর জন্য। আর এই টেবিলটাও লাস্ট বর্ডারটা একটু নিয়ে এসে দিকে আমি হয়তো বা চাচ্ছি এরকম যে এই দিকেটা ঠিক থাকুক, ডানে বামে ঠিক থাকুক, আর মাঝখানে গ্যাপটা বেশি না হোক। তো এরকম একটা মডেল রাখলাম যে দুইটা পিকচারে এরকম যেমন থাকলো, আমি এরকম একইভাবে জাস্ট কপি করব। করে সর্বশেষ যেটা, ওই যে ছবিগুলো এখন সবগুলো সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে আগে আমি আপডেট ফিল করে নিই, তার ওই যে সিরিয়াল নাম্বারগুলো ঠিক হবে। এই সব ফিগারে যেমন এটা 7, যে 8টা আমরা টোটাল ফিগার নিয়েছি। এবার আমরা শুরুতে চলে যাই, টেবিলের আগে যে লিস্ট অফ টেবিল ফিগার আছে ওখানে চলে যাই। এই যেখানে কিন্তু আপডেট হয় নাই, এটা ম্যানুয়াল এসে এখানে করতে হবে। এই এটা হয়তো প্রথমে থাকবেই না, সেটা থেকে দেখায় যে ধরে নিলাম এখানে কিছু নাই, এটা কিছুই নাই, লিস্ট অফ ফিগার। নাও আমার নিয়ে আসতে যাচ্ছি ইনসার্ট, না ইনসার্ট না, রেফারেন্স, ক্যাপশনে না, ইনসার্ট টেবিল ফিগারস। এখানে এসে এই যে ফিগার অটোমেটিক্যালি আসছে, ঠিক আছে। ওই যে ওগুলো চেঞ্জ করি নাই তো। আর এইটা প্রথমেরটাতে যে ফিগারের 1 নাম্বার ফিগারের ডিজাইন চেঞ্জ আছে, মানে জাস্ট স্টাইলটা বোল্ড করা নাই, বা টোটাল ফিগারটাই লেখা আছে, যে কারণে কোথায় যে ফিগার 1 টেক্সটটা কোথায়, ও আচ্ছা, এটা কি ম্যানুয়ালি বসাইছিলাম নাকি, এটা কেন না তো। আচ্ছা, আরেকটা জিনিস আছে এখানে, এই যে কন্ট্রোল চাপ দিলে হাইপারলিংক আছে, তো এখানে চলে যাওয়া যাবে। এটা কোথায়, ও এই যে এখানে, এখানে যে ঢুকে আছে আমি খেয়ালই করি নাই, কিন্তু আমরা এইখানে এই গ্যাপের মধ্যে আছে। তো এটার আলাদা ডিজাইন হয়েছে, কারণ আমরা এটাকে আলাদা করে রাখছি, যে কারণে এটা যদি আমি এখন একই ফরম্যাটে মিলাই দিলাম, এখন মিলে যাবে ফিগার। এবার আমরা যাই আপডেট এন্টার টেবিল। এই যে এখন একই ডিজাইন হলো, 1 2 থেকে 8টা ফিগার আছে বিভিন্ন জায়গায়, পেজ অনুযায়ী এখানে আসলো। তাহলে আমরা সিমিলার ফিগার অটোমেটিক ক্যাপশনে নিয়ে আসা এবং আলাদা আলাদা লেআউটে নিয়ে আসা খুব অল্প সময়ের মধ্যে, এই টেমপ্লেটটা একবার তৈরি করে রাখলে আমার আর কোনো মানে ঝামেলা থাকছে না। দেন আমি ওখান থেকে ইজিলি এখানে, সরি এখানে আমি এখানে ইজিলি জাম্প করতে পারি। তো এভাবে করে আমরা লিস্ট অফ টেবিল, এটা করছি এই কারণে যে আমি বারবার ওই যে স্ক্রলিং করে আসতে হচ্ছে, এই জন্য এখন এখানে লিস্টে চলে আসছে। জাস্ট এমনি আমি করছি এখানে ফিগার। সুবিধা হলো যে এখানে আমি চাইলে জাম্প করে চলে আসতে পারবো পরবর্তীতে দেখানোর জন্য, যদিও আমার এখানে সিরিয়াল নাম্বার দরকার নেই। আর যা হেডিং এর কাজ যারা প্রথম দিনে জানছে তারা বুঝবে যে এটা কিভাবে হচ্ছে। বোল্ড 16, ঠিক আছে, মিডলে করে নিই, তাহলে আর আমাকে বারবার ম্যানুয়ালি করতে হবে না। লিস্টের এলটা কেটে গেল কিভাবে, ওকে। সো আর এখানে আমি যদি সিরিয়াল নাম্বারটা অফ করে দিই, তাহলে ওই ঝামেলাও থাকবে না। মিডিয়াম, এখানে যে নাম্বারিং আছে, নাম্বারিং নান নান, তাহলে আমার যে ঝামেলা করছে বারবার, এটা আর থাকলো না। সুবিধা হলো এই যে আমার এখানে আসলো, আমি ইচ্ছা মতো এখন এটাকে মানে টোটাল পেজের যে কোনো অবস্থা থেকে জাম্প করে চলে আসতে পারবো, নেভিগেশন যেটা বলে। তো যাক, এই পদ্ধতিতে আমরা এখন টেবিল ফিগারের একটা মানে স্মার্টলি হ্যান্ডেল করার মোটামুটি জিনিস শিখলাম। এরপরও টাইম অলমোস্ট আমরা 1 ঘন্টা পার করে ফেলছি। তো এখন যেটা হয়, স্পেসিফিক কোনো সমস্যা হলে সেটা কেউ কোনো যদি ফেস করে থাকে আমি আলোচনার বাইরে, তো সেটা বললে আমি সেটা এখন হয়তো বা দেখাতে পারি, হয়তো আমার কথায় সেটা আসে নাই। তো ঠিক আছে, তাহলে এখন শুনি কারো কোনো স্পেসিফিক প্রবলেম যে এটা হয় স্যার, আমি সেটা চেষ্টা করব ঠিক করে দেওয়ার জন্য।
হ্যাঁ, তোমরা এখন আনমিউট করে বলতে পারো যে কোনো সমস্যা, যে আমার স্যার এরকম হয়। হ্যাঁ, আমি একটু বলি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমার হচ্ছে যে টেবিলের যে সেন্টারিং আপনি যেটা করলেন না, এই যে এখানে যে সিরিয়াল নেম পজিশন, হ্যাঁ মিডল হ্যাঁ পজিশন আন, এটা নিয়ে আমার বেশ প্রবলেম হইতো। তো আমি করতাম কি, এক্সেল এর মধ্যে ওটাকে ফিট করে নিয়ে তারপরে মাইক্রোসফট ওয়ার্ডে আনতাম। তো এখন হ্যাঁ এটা খুব ইজি হয়ে গেল আমার জন্য, যে টেবিল প্রপার্টিজ থেকে যে এটাকে আবার সেন্টার করা যায়, এটা আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে ফার্স্ট দেখলাম। আচ্ছা, এটা দেখা যাচ্ছে শুধু এইটুকুর জন্য আমাকে আবার এক্সেলে নিতে হতো, ওখান থেকে ফরম্যাট করে আবার আনতে হতো। এটা খুবই তো সহজ। হ্যাঁ। জাস্ট এখানে থাকলে, টেবিলে গেলে এখানে দিলে ঝামেলা হুম করবে, হুম। সেলে দিতে হবে। আচ্ছা। সেল হলে তাহলে ইন্ডিভিজুয়াল সেলকে সে কাউন্ট করবে, তার মধ্যে যা হ্যাঁ, টেক্সট থাকবে বটমে দিলে সেটাই। বটমে, আপ আমি দেখাতে চাচ্ছি হাইলাইট আগামী দিনের যেটা আমরা শিখবো। আপাতত এইটুকুই থাকুক, এইটুকু দিয়েই মানে মোটামুটি যে কোনো রিপোর্ট হ্যান্ডেল করা যায়। এখন যেটা আমি বলতেছিলাম সেটা হলো মেন্ডেলে। মেন্ডেলে ডেস্কটপ হলো খুব মজার একটা জিনিস। যারা গবেষণা করে তাদের তো জানতেই হয়। আশ্চর্য ব্যাপার হলো, বুয়েটের সিনিয়র ভাইয়েরও অনেকে আমার সাথে ছিল। দু একজন এরকম মানে ভালো ভালো প্রতিষ্ঠানের ছেলে মেয়েরাও এই জিনিসগুলো জানে না, এবং বিদেশে আসার পরও তারা এগুলো ইউজ করে না, ম্যানুয়ালি করে। তো আমি অবাক হয়ে যাই যে এত কষ্ট করে, অথচ মানে আরো জটিল এবং এররলেস করতে পারবে না, মানে ভুল থেকেই যাবে। ওই যেমন এমএলএ এপিএ স্টাইল আছে না, যে আমরা রেফারেন্সিং করি, তো এই রেফারেন্সিং আমি একটা পেপারই বের করি তাহলে আরো ইজি হবে। যেমন কতটা ইজি হবে আমি জাস্ট শুধু একটা ধারণা দিচ্ছি। ফাইল, আমরা একটা পেপার বের করি, ম্যানুস্ক্রিপ্ট ক্লিন ভার্সন, আচ্ছা এটাই করি। এই পেপারটা যেহেতু পাবলিশড হয়ে গেছে আর ঝামেলা নাই। রিভিউ, সরি, ভিউ নেভিগেশন। আচ্ছা, এখানে আমি যদি খালি রেফারেন্সিং এ যাই, প্রায় 200টার মতো রেফারেন্স আছে এখানে। এই যে এখান থেকে শুরু, এই 200টা পর্যন্ত যে রেফারেন্স আছে, এই যে আমি সিলেক্ট করলাম, এটাও কিন্তু অটো ফিল্ডে কাজ হয়েছে, এখানে কিন্তু আমি কিছুই করি নাই। তো এই রেফারেন্স গুলো যে আসছে, তার মধ্যে একটা স্টাইল আছে না, এই যে নাম, লাস্ট নেম, ফার্স্ট কমা, তারপরে জার্নালের নেম, জার্নালের টাইটেল, জার্নালের নেম, বা এখানে পেজ নাম্বার, ভলিউম নাম্বার, এই যে জিনিসগুলো প্রত্যেকটারই তো আলাদা। তো এখন যদি আমি ম্যানুয়ালি এটাকে ঠিক করি, তাহলে তো একটা মানুষ পাগল হয়ে যাবে। মানে একটা পেপারের এই যে 200টার মতো পেপার পড়ে এরকম একটা জিনিস যদি সে গোছায়, সে তো পাগল হয়ে যাবে। কারণ হলো, বলি যে এগুলো তো গোটা রিপোর্টে ছড়ায় আছে, এটা 40 পেজের বা 30 পেজের একটা রিপোর্ট। আমি ইন্ট্রোডাকশনে যাই, একটা জিনিস বোঝাই। এই যে এখানে এখানে হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না, যেমন এই যে এটা কিন্তু একটা ফিল্ড, IARC। আমি যে বলতেছি যে ভারী ধাতব যেমন ক্যাডমিয়াম, আর্সেনিক, ক্রোমিয়াম, এগুলো ক্যান্সার কারক। তো এটা তো কিসের উপরে আমার কথা বললে এটা তো হবে না, এটা একটা রেফারেন্স যে ইন্টারন্যাশনাল যে এটা বলে। এটাকে আমি পেপারটা বের করি, রিসেন্ট পেপারটা বের করি, সুবিধা হয়। আর্টিকেল 2, এই যে, তো এইখানে যে এই পেপারটা যেটা অলরেডি জার্নালে আসছে, তো এখন ওই কথা যে বললাম, এটা যখন অনলাইনে যাব আমি, এখানেও কিন্তু কালারিং নাই। যদি এটা আমি অনলাইনে যাই তাহলে এটা বুঝতে পারবো আমি কি বোঝাতে চাচ্ছি। রোল অ্যাডমিট, এত পরে কি আসলো? এই যে পেপারটা যে আমার অনলাইন চলে গেছে, এখন যে অনলাইনের সংস্করণ হয়েছে, যে সবগুলো নীল নীল হয়ে আছে না, দেখতে পাচ্ছি আমরা। হুম। এই যে জিনিসগুলো ওখানে কিন্তু হাইলাইট Yes, হয়েছিল হ্যাঁ না, দেখা যায়। এখানে যে প্রত্যেকটা হয়ে আছে। তো এই জিনিসগুলো তো অটো হয় নাই, আমাকে কাজ করতে হয়েছে। এবং যেমন আমি বলতেছি, যেমন এটা ক্লিক করি তাহলে বুঝবো এটা কোথায়, যে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার, এই রিপোর্টের তথ্য অনুসারে আমি দাবি করছি যে এগুলো ক্যান্সার কারক। প্রত্যেকটা স্টেটমেন্টে তাহলে আমাকে অলমোস্ট ইন্ট্রোডাকশনে যে কোনো আমি কথা বলছি সেটার একটা উদ্ধৃতি, তার একটা রেফারেন্স দিতে হচ্ছে। তো এই কাজটা করতে গেলে ম্যানুয়ালি তো ইম্পসিবল। তো এই ডেটা ম্যানেজমেন্ট, এই জিনিসটা করার জন্য এই টুল, সেটাকে বলে রেফারেন্সিং ম্যানেজমেন্ট টুল, যেটা অনেকগুলো আছে, যেমন জোটেরো, মেন্ডেলে, রেফ ওয়ার্কস,
তারপরে গুগলের একটা আছে, গুগল স্কলারের। তো যাক, এটা হলো বেস্ট আমার কাছে মনে হয়েছে, মেন্ডেলে ডেস্কটপ। এটা ফ্রি সফটওয়্যার, আমি এটা ডেস্কটপের জন্য ডাউনলোড দিতে দিতে পারবো। দিয়ে এটার মজা হলো আরো, এটা আবার গুগল ক্রোমের ইয়া আছে, কি বলে এটাকে, এক্সটেনশন আছে, যেটাকে অন করে নিলে আমি যদি সাইন ইন করে নিই আমার পেজে, তাহলে আমি যেখানে অনলাইনে এটা বের হয়েছে রিপোর্টটা, যেটা আমার এখানে ওপেন হয়ে থাকবে, যেমন আমি যে পিডিএফ এ যাই, তাহলে এটা অটোমেটিক্যালি আমার লাইব্রেরিতে সেভ করা যাবে। সেভ করলে যেটা হবে, পরে যদি আমি ডেস্কটপে এসে এটাকে যদি সিনক্রোনাইজ করি যেভাবে এখানে, তো সাপোজ এই যে আমার নতুন পেপারটা অ্যাড করা হয়েছে আমার নাম দিয়ে, এটাকে আমি সিনক্রোনাইজ করার পরে এইভাবে আসছে, তো ফাইলটাকে এখনো এখানে আপলোড করে না, আমি জাস্ট একটা ক্লিক করলে ওই পিডিএফটা এখানে চলে আসবে। এই যে ওই পেপারটা এখানে চলে আসলো। এখন সুবিধা হলো, আমি যেটা আসল জিনিস যেটা বলতে চাচ্ছি, আমার মেন পেপারের মধ্যে না করি, এটা মনে করো যে আমি এইখানে একটা কথা বলেছি যেটা হলো আমার পেপার থেকে। আচ্ছা, আমি এটা একটা নিয়ে আসি কথা, এক্সাম্পল, যেমন আমি এই কথাটা বলতে যাচ্ছি, টেক্সট, যে আমি এখান থেকে হয়তো এই কথাটা আমি, ওটা কপি অ্যালাউ করছে না যেহেতু এটা এটা, তো আমি ওয়ার্ড ভার্সন থেকে নিয়ে আসি, সে এখান থেকে নিয়ে আসি। দেখা গেল যে আমি এই কথাটা আমি একটা জার্নাল থেকে নিয়েছি, সরাসরি তো আমার কপি করা যাবে না, আমাকে প্যারাফ্রেজিং করতে হবে, মানে আমার ওই কথার অর্থ ঠিক থাকবে কিন্তু আমার নিজস্ব স্টাইলে হবে। তো এখন যেটা হলো, তো এখন এসে আমার ওই পেপারের উদ্ধৃতি একজনে দেবে, এখন অনলাইন হয়ে গেছে, আর একজন হয়তো এটা পড়ে কিছু তথ্য পেলো যেটা সে অ্যাড করতেছে তার পেপারে। তো এখানে যে সে রেফারেন্সের যে ইনসার্ট সাইটেশনে যে মেন্ডেল এটা নিয়ে আসবে, গো টু মেন্ডেলে, এখন এই যে পেপারটা এখান থেকেই তো আমি নিয়েছি, তাই না? নেওয়ার পরে এটাকে সাইট করলে এই যে বাদশা ইটিএল, মানে আরো অনেকে বাদশা এটাকে সংক্ষেপে ইটিঅল বলে, যে মানে দুইয়ের অধিক যদি অথর থাকে একটা পেপারে তাহলে এভাবে স্টাইল আসে। এটা ওর নিয়ম আছে, ম্যানুয়াল এটা ফলো করলে ইম্পসিবল কাজ করা। তো এই যে অটোমেটিক্যালি স্টাইলে চলে আসলো না, এরকম ভাবে আমি যত কাজ করব, টোটাল রিপোর্ট এরকম 20-30 পেজে, যেখানে যেখানে আমার উদ্ধৃতি দরকার আমি এভাবে ওই পেপারের রেফারেন্স গুলো একে একে কল করব। আর শেষে যেটা করব, ইনসার্ট বিবলিওগ্রাফি। এখন আমার এখানে কিছুই করা লাগলো না, জাস্ট এটা রেফারেন্স, এটা হলো রেফারেন্স সেকশন। রেফারেন্স সেকশনে আমি যে রেখে দিলাম সেটা রেফারেন্স, তাহলে আমি এখন সে আরেকটা কথা বলছি কোন একটা জায়গা থেকে আরেকটা পেপারের। আচ্ছা, এইখানে নি, এটা লেফট, সরি, এইটাতে নি, ওকে। এখানে আমি আরো কিছু কথা অ্যাড করলাম, এটা দ্বিতীয় আরেকটা পেপার থেকে, তাহলে আবারও গেলাম রেফারেন্স, ইনসার্ট, গো টু মেন্ডেলে, আমি ধরলাম এটা হলো এই পেপার থেকে নিছে, এটা আরেকটা পেপার, সে এটা রিসেন্টলি অ্যাড করা, এই জন্য ডাউনলোড হয়নি এখন, এটা থেকে নিয়েছি। তাহলে এটাকে ওখানে কল করি, এটাকে বলে প্যারাগ্রাফ সাইটেশন। আর সাথে সাথে এবার কিন্তু আমাকে আনাও লাগলো না, ওইটা বিবলিওগ্রাফি যেটা ওই ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকই আছে, সে এখানে অটোমেটিকই নিয়ে নিল। তো এইভাবে করতে থেকে আমি যে টোটাল রিপোর্টটা করব, ওই যে 100-150 সাইটেশন যেগুলো আসছে, এগুলো সবগুলো যেগুলো ফিল্ড হয়ে আছে, কিন্তু ফিল্ড এখানে যে কোনো রকম মডিফিকেশন, যেমন আমি যদি চাই যে আমি প্রত্যেকটা জার্নালের আবার আলাদা আলাদা ফরম্যাট চাই, যখন সাবমিশন করি আমরা, তো আমি দেখলাম ওয়াটার রিসার্চে সাবমিট করছি তাহলে এই ফরম্যাটে চলবে, কিন্তু আমি দেখা গেল আমেরিকান জার্নালে সাবমিট করলাম, আমেরিকান সাইকোলজিক্যাল পলিটিক্যাল সায়েন্স অথবা এই যে সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন 8 এর মডেলে, বা এমএলএ বা আইট্রিপলি, যারা ইলেকট্রিক্যালে পড়ে তারা জানে একটা জার্নাল, বা আমার যেটা রিসেন্ট জার্নাল অফ হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল, এইটাতে যখনই যাব, যেমন এটাতে যায় আইট্রিপলি ফরম্যাট হলো 1-2-3 যে, এটা মনে হয় আমরা উইকিপিডিয়াতেও দেখি 1-2 ভাবে থাকে, 1-2, এর মানে 1 মানে হলো 1 নম্বরটা উদ্ধৃতি থেকে, এটা এটা হলো 2 নম্বর থেকে। তো এইভাবে যে স্টাইলটা, এখানে যদি 200টা রেফারেন্স থাকে, এক জার্নাল রিজেক্ট করে দিলে আরেক জার্নালে যখন আমি সাবমিট করব, তখন এই ডিজাইন কি আমার, এই যেমন এটার ক্ষেত্রে এদের স্টাইল হলো এরকম, ওই যে মাথার উপরে, অর্থাৎ ফুটনোটের মতো। তো এটা তো ম্যানুয়ালি করা ইম্পসিবল। অথচ আমার সুবিধাটা হলো, আমি যেই জার্নালে সাবমিট করব আমি ইনস্ট্যান্টলি সেটার ডিজাইনে চলে যেতে পারছি, এবং গোটা রিপোর্টে ওই স্টাইলটা চলে আসতেছে এট এ টাইম। তো এই ফ্যাসিলিটি, এইটা ছাড়া যদি কেউ গবেষণা কাজে আসে তার তো মারা পড়বে সে। তারপরে প্র্যাকটিকাম রিপোর্টে হয়তো অতটা রেফারেন্সিং লাগে না, তারপরেও বইয়ের কিছু তথ্য লাগে, ওইগুলো ম্যানুয়ালি না করে আমরা এখানে ইনপুট দিতে পারি। এই মেন্ডেলেটা
ডাউনলোড দিয়ে এটা কিভাবে প্লাগইন ইনস্টল করা লাগে এগুলো আমরা আগামী ক্লাসে দেখব। এটার একদম মানে সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে এটা আরো একটু ডিটেল দেখব। আজকে মানে অলরেডি 1 hour 15 মিনিট হয়ে গেছে, আর অনেক কিছু মাথায় ঢুকালে মাথা কাজ করবে না, এই পর্যন্ত স্যার থাক।